তাও এটা আমি কি করে নেই? আমি পারবো না। এটা আমি একবারও পড়িনি, তাই ভেবো না ইউজ করে দিচ্ছি। আরে আমি সেটা মিন করিনি। তাহলে আর কোনো কথা নয়। শাফিন ভাইয়া আর ভাবিকে দেখো, দুজন কি লাভ বার্ড লাগছে না? নীতি ওদের দিকে তাকাতেই দেখলো দুইজন নিজেদের মাঝে খুনসুটি করছে। ভালো লাগলো ভীষণ তার। চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করলো সে। আচ্ছা, যে মানুষটাকে সে চায় তাকে যখন সম্পূর্ণভাবে নিজের করে পেয়ে যাবে তখন কেমন লাগবে ওর, ভাবলো সে। অনুভব করলো তার অনুভবকে। কিছুক্ষণ বাদে চোখ খুলল। চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙুল দিয়ে তাকালো তার দিকে। তার উত্তর যে সেই পানিটুকু কষ্টের নয়। সে অনুভব করেছে, গভীরভাবে তাকে অনুভব করেছে। অনুভব করেছে তার প্রিয় অনুভবকে, যেখানে শান্তি আর শান্তি রয়েছে, তৃপ্তি। তৃপ্তি থাকবে নাই বা কেন? সে যে তার প্রিয় মানুষ, কেবল তার প্রিয় অনুভব। আবারও বোনের দিকে তাকালো। রীতিও কত খুশি। সত্যি বলতে প্রিয় মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটাই বিরাট সুখের ব্যাপার, যা সবাই পায় না, একদম পায় না। ভালোবাসতে কি চাই? বিশ্বাস। বিশ্বাস করো আমাকে। প্রিয় মুচকি হেসে বলল, হ্যাঁ, না করলে কখনো এই মনে তোমাকে জায়গা দিতাম না, এই সঙ্গ কখনো চাইতাম না, কখনো বলতাম না জনাব ভালোবাসি। অনুভব একগাল হেসে বলল, আমিও কি? বাসি। কি বাসেন? ভালোবাসি। আমার থেকে কম? জি না, বেশি। কই দেখি না তো। প্রিয় হেসে বলল, জাস্ট একবার আমার হয়ে যান, সত্যি বলছি। ভালোবাসায় আপনাকে হারিয়ে দেব আমার কাছে। হ্যাঁ, দেখিয়ে দেব ভালোবাসায় আমি বেশি স্কোর করেছি, মিলিয়ে নিন। অনুভব আর প্রিয় সম্পর্কটা ছিল স্বাভাবিক একটা সম্পর্ক, যেখানে বর্তমান সম্পর্কের মতো না ছিল কোনো চাওয়া পাওয়া, না ছিল কোনো অশ্লীলতা। মিষ্টি ছিল তাদের সম্পর্ক। তাই হয়তো হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ মানতে পারছে না নীতি। এখানে কি করছো নীতি? সালেহার ডাকে স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো নীতি। সব জায়গায় কেবল অনুভবের স্মৃতিতে মেতে থাকা যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিছু না আন্টি। সালেহা নীতিকে একবার পরখ করলো, অতঃপর চোখের কোণে থাকা কাজল নিয়ে ওর কানের নিচে লাগিয়ে বলল, কারোর নজর না লাগুক, ভীষণ মিষ্টি লাগছে তোমায়। নীতি হাসলো কেবল। এখানে একা দাঁড়িয়ে আছো যে? প্রীতি বর্ষা কোথায়? রেডি হচ্ছে। এখনো শেষ হয়নি? আমি দেখে আসছি। আচ্ছা যাও, আমি ওই দিকটা দেখি। তোমরা সেই সকালে খেয়েছো, 3টা বেজে যাচ্ছে, একসাথে বসে পড়ো। বলেই সালেহা চলে গেলেন। নীতি দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। আর একটা সিঁড়ি বাকি, তখনই হঠাৎ করে নাহিয়ান সামনে আসলো। সেও নামার জন্যই এসেছে। নীতি ওকে দেখে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই নাহিয়ান জলদি করে ওর ডান হাত ধরে ফেলল। নীতি ওভাবেই রইল। নাহিয়ান হাত ছাড়লেই নীতি পড়ে যাবে। ভয়ে চোখ বন্ধ করে আছে নীতি, বুক ধড়ফড় করছে তার। ওদিকে নাহিয়ান পলকহীনভাবে ওর দিকেই তাকিয়ে আছে। স্বল্প সাজে এক অদ্ভুত রমণী তার সামনে, চোখ ফেরানো দায় আপাতত। এদিকে নীতি আস্তে আস্তে চোখ খুলল, দাঁতের দাঁত চেপে বলল, আমাকে কি এমনি ঝুলিয়ে রাখবেন? টান দিচ্ছেন না কেন? নাহিয়ান বিরক্ত হলো। নীতির কণ্ঠে ছিল ধমকের আভাস। নাহিয়ান অস্ফুটভাবে বলল, রমণীর মুখশ্রী নিষ্পাপ হলে কি হবে? ইনি একজন আদবহীন মহিলা। না না নাহিয়ান, কোনো রমণীর রূপের জালে ফেসে যাস না যে, এরা পরে ডাইনি বের হয়। উঠাবেন? নীতির ধমকে ভ্রু কুচকে তাকালো নাহিয়ান। আপাতত এদিকে কারো নজর নেই, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। খাবার আয়োজন বাগানের দিকটায় করা হয়েছে, তাই জনগণ সব ওইখানেই। নাহিয়ান বাঁকা হাসলো, হাত আর একটু হালকা করে ধরে বলল, যদি ছেড়ে দিই? নীতি তৎক্ষণাৎ আরেক হাত দিয়ে নাহিয়ানের হাত শক্ত করে ধরে বলল, মরে যাব। নাহিয়ান চমকালো। নীতির চোখও পানি তাকালো, ভয়ে চোখ ছলছল করছে তার। এদিকে পরিস্থিতি এমন যে নাহিয়ান যদি নিজের দিকে না টানে আর নীতি যদি নিজেই সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে সে সফলও হতে পারে, বিফলও। নীতি হাতের বাঁধন আরো শক্ত করে ধরে বলল, ছাড়বেন না প্লিজ।
নাহিয়ান চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, অতপর খানিকটা জোরেই ওকে নিজের দিকে টেনে আনলো। টানের প্রভাবে নীতি সোজা গিয়ে পড়ল নাহিয়ানের বুকে। চোখ বন্ধ করে আছে নীতি, বুক ঢিপ ঢিপ করছে তার। কিছুক্ষণ বাদেই খেয়াল হলো তার হৃদস্পন্দন বাদে আরও একটি হৃদস্পন্দন টের পাচ্ছে সে। খেয়াল হলো তার নিজের অবস্থান। নাহিয়ানের বুক থেকে মাথা সরাতে নিলেই চুলে টান লাগলো তার। পাঞ্জাবির বোতামে চুল আটকে আছে তার। রেগে বলল, কচুর লোক, একটু আস্তে উঠালে কি হতো? তুমি যেই ভারী, আস্তে টানলে উঠতেই পারতে না। নীতি তেজি কণ্ঠে বলল, তাইলে আমাকে ওভাবে ঝুলিয়ে কিভাবে রেখেছিলেন? যেই পেটনি মার্কা শ্বাস দিয়েছ, ভয়ে ছিলাম, না জানি ঘাড়ে চেপে বসো আবার। আপনার বোতাম সরান। নাহিয়ান অবাক হয়ে বলল, আজও বোতাম সরাবো কি করে? তোমার চুল সরাও। উফ, সরাবো কি করে? দেখছেন না পেঁচিয়ে আছে, টান দিলে ছিঁড়ে যাবে। নাহিয়ান আশেপাশে তাকিয়ে বলল, আমার রুমে চলো, এখানে এইভাবে কেউ দেখতে খারাপ দেখাবে। বলে হাঁটতে নিলেই নীতির চুলে টান লাগলো। আহ, আস্তে। আপনার মতো টাকলা মুরাদ বানাতে চান নাকি? নাহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমার চুল আছে মিস, আর একটা এমন বাজে কথা বললে আপনার চুল এক টানে ছিঁড়ে ফেলবো। নীতির সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিল। আপাতত চুপ থাকাটাই বেটার। অতপর দুইজন নাহিয়ানের রুমে গেল। রুমে যেতেই নীতি চুল নিয়ে টানাটানি করতে লাগলো। তাই নাহিয়ান এক ধমক দিয়ে তাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বলল, আর নিজের সাবধানতার সহিত চুলের প্যাচ খুলতে লাগলো। দাঁড়িয়ে থাকতে থাকতেই নীতির নজর যায় আয়নায়। নাহিয়ান বেশ মনোযোগ দিয়ে প্যাচ ছোটানোর চেষ্টা করছে। এক ধ্যানে ওর দিকে তাকিয়ে রইল নীতি। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তার মন একটা কথাই বলে উঠল। মানুষটা দেখতে দারুণ, পরক্ষণে নিজের ধারণাকে পিষে দিয়ে বলল, কিন্তু ব্যবহারটা এক্কেরে অদারুণ। অদারুণ কোনো শব্দ আদৌ আছে কি না নীতির জানা নেই। কেবল ছন্দ মেলালো সে। ছন্দের কথা মাথায় আসতেই অনুভবের কথা মনে এলো তার। অন্যমনস্ক হয়ে গেল সাথে সাথেই। নাও, হয়ে গেছে। নাহিয়ানের কথায় আবার আয়নার দিকে তাকালো নীতি। চুল একপাশে এলোমেলো হয়ে আছে। দ্রুত পায়ে আয়নার সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের উপরে থাকা চিরুনি দিয়ে চুল ঠিক করে নিল। অতপর নাহিয়ানকে ভেঙচি কেটে বেরিয়ে গেল। যা বাবা, ধন্যবাদও দিল না। পরক্ষণেই চিরুনির দিকে তাকাতেই দেখলো কিছু চুল আটকে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, চুলগুলো যখন ছিঁড়বেই তখন আমাকে দিয়ে এত খাটুনি কেন করালো? মুখ এমন ভার করে রেখেছিস কেন? রীতির প্রশ্ন শুনে ঠোঁট উল্টে তাকালো নীতি। রীতি, নিধি, বর্ষা, সাফিন, প্রীতি, তাহসিন, সাজ্জাদ একত্রে এক টেবিলেই বসেছে। নাহিয়ান এখনও আসেনি। নীতির পাশে রীতি বসেছে, আর ওর পাশের চেয়ার আপাতত ফাঁকা, যেখানে নাহিয়ান বসবে। তাই ওর যত সমস্যা। এই লোকটার সাথে বসবো না আমি। কেন? একদম বিরক্তকর লোক। নীতি, নাহিয়ানের মোটেও বিরক্তকর নয়। তোমার সাথে তো কিছু করেনি, তাহলে তুমি কি করে বুঝবে? শুরুটা তুই করেছিলি। সেদিন অকারণেই ওর উপর রাগ না দেখালেও ও ভালোই বিহেভ করতো, যেমনটা বর্ষা আর প্রীতির সাথে করে। তাইলে বলছো আমার দোষ? আমি বলছি না তোর দোষ, জাস্ট এখন থেকে ওর সাথে ঝগড়া না করে একটু মিশে দেখ, দেখবি আর বিরক্ত লাগছে না। নীতি উত্তর দিল না। কিছুক্ষণ বাদেই নাহিয়ান এসে বসলো। নীতি কয়েক পলক নাহিয়ানের দিকে তাকিয়ে রইল। অতপর রীতির কানে ফিসফিস করে বলে উঠল, একে দেখলেই তো আমার ঝগড়া ঝগড়া পায়। মিশবো কি করে? ঝগড়া দিয়ে মিশলে হবে না? স্পাইসি খাবারটাই ভালো ব্যবহার করলে হবে না? রীতি তখন সবে এক লোকমা পোলাও মুখে দিয়েছে। নীতির কথা শুনে তার খাবার নাকে উঠে গেল। কাশতে লাগলো সে। সাফিন তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। রীতি শান্ত হতেই বলল, আস্তে খা, তাড়াহুড়োর কি আছে? সঙ্গে সঙ্গে রীতি অগ্নিদৃষ্টিতে সাফিনের দিকে তাকালো। সাফিন ভোরকে গিয়ে হেসে বলল, না না না, তুমি তাড়াতাড়ি খাও। সাফিনের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। রীতি কড়া চোখে নীতির দিকে তাকাতেই নীতি মেকি হেসে খাওয়া শুরু করলো। এখন চুপ থাকাই ভালো। পাশে থাকা নাহিয়ানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নাহিয়ান তা খেয়াল করে বলল, লজ্জা করে না? অন্যের খাবারে নজর দিচ্ছ। নীতি চমকে উঠে বলল, নজর কখন দিলাম? তো এমন করে তাকিয়ে আছো কেন? খাবে? নীতি দাঁত কিরমির করে বলল, আপনাকে খাবো লবণ মরিচ দিয়ে, আসেন। নাহিয়ান তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল। আস্তাগফিরুল্লাহ, রাক্ষসী নাকি? সবার নজর ওর দিকে গেল।
রাক্ষসী কাকে বলেন? তোমাকে। আপু কিছু বলবি না? রীতি মৃদু কণ্ঠে বলল। আশেপাশে সব তোদের দেখছে। বস প্লিজ নাহি, থাম নীতি। দুইজনই চুপচাপ বসলো। নীতি বিড়বিড় করে বলল। এর সাথে নাকি আবার ভালো ব্যবহার করব। ঝগড়াটে ছেলে। খাওয়া দাওয়া শেষে অনেকেই চলে গেছেন। রীতি আর সাফিনের আজ রীতির ফ্যামিলির সাথে তাদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু তারা দুইজনেই কালকে যাবে বলল। নীতি, প্রীতি, বর্ষাকেও রেখে দিলেন সালেহা। বড্ড ভালো লাগে তার যখন বাড়িটা ভরা থাকে। নীতির থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। প্রীতি আর বর্ষার জন্য ঘুম হয় না। এমনি ঘুমেরা পালিয়েছে, তাও যতটুকু আছে তারাও হারিয়ে যায় এদের জন্য। কিন্তু সালেহার জন্য তাকে থাকতেই হলো। সারা বিকেল তাদের বড়দের কাজে সাহায্য করতে করতেই গেল, যদিও তেমন কাজ করেনি কেউই। রাতের খাবারের পর আবার ছাদে আড্ডা বসলো। এবার সাফিন আর রীতি নেই। নবদম্পতি এখন একটু ফ্রি সময় পেয়েছে, তাই কেউ জ্বালাচ্ছে না। নীতি বসে বসে ফোন ঘাঁটছে। এই অনুভব নামক মানুষটা কি হাওয়া হয়ে গিয়েছে, নয়তো কোথাও কেন থাকবে না ভেবে পায় না নীতি। নীতি, সাজ্জাদের ডাকে চমকে তাকালো নীতি। হ্যাঁ? তোমার বয়ফ্রেন্ড আছে? সবার সামনে এমন প্রশ্নে বিব্রত হলো নীতি। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। নীতি হেসে বলল। না ভাইয়া। কেন, সুন্দর মেয়েদের তো বয়ফ্রেন্ড তো থাকেই। সবাই এটা ভাবে দেখে আজ আমার বয়ফ্রেন্ড নেই। সঙ্গে সঙ্গে হাসির মেলা বসলো যেন। নাহিয়ান মাঝে ফোড়ন কেটে বলে উঠল। নিজেকে সুন্দরী ভাবার কারণ নেই, দেখতে একদম ডাইনির মতো। নীতি চরম খেপে গেল। কিছু বলবে তার আগেই রীতির কথাগুলো মনে পড়ল। নাহিয়ানের হাতে গিটার দেখে বলল। আপনার গিটার ঠিক হয়েছে? সবাই যেন একটু চমকালো। আমার গিটার দিয়ে তোমার কাজ কি? গান গাইবেন, আমরা শুনবো। সাজ্জাদ হেসে বলল। ওর গান শোনা ভাগ্যের ব্যাপার। ওর যখন মনে হয় তখন গান গায়, কিন্তু যখনটা আসতে বছর পেরিয়ে যায়। এমন অদ্ভুত কেন? আমি মানুষটা অদ্ভুত, তাই। নীতি ফিক করে হেসে দিল। সেও তো অনুভবকে বলতো। আমি অদ্ভুত, তাই আমাদের সম্পর্কও হবে অদ্ভুত। সবাই নীতিকে দেখছে। মেয়েটার হলো কি? নীতি তা বুঝতে পেরে গলা ঝাড়ল। ধুর, এত ভালো মেয়ে হওয়া লাগবে না তার। আচ্ছা, আমি গান গাইবো। গিটার বাজাতে পারেন তো? তাহসিন বলে উঠল। গান গাইতে পারো? নীতি হেসে বলল। গাইতে তো পারি, তবে আশেপাশে মানুষের কান পড়ে নষ্ট হয়ে যায়। সাজ্জাদ আর তাহসিন কিছুটা ভয় পেল। কাকের গলা শুনতে হবে এখন। নীতি হেসে চোখ বন্ধ করে নিল। গুনগুনিয়ে সুর তুলল। কিছু অক্ষর ছিল এলোমেলো, একে একে সাজিয়ে রাখলাম। মুঠো হতে ছড়িয়ে গেল মিষ্টি মধুর সে ডাকনাম। গান শেষ হতেই চোখ খুলল নীতি। সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? প্রীতি জিজ্ঞেস করে বসলো। এই নীতি, তোর গানের ভয়েস এত ভালো হলো কবে থেকে? বর্ষাও তাল মিলিয়ে বলল। হ্যাঁ তাই তো, তোকে তো আগে এত সুর দিয়ে গাইতে দেখিনি। ইভেন আমাদের সার্কেলের গানের কলি খেলতেও তোর ভয়েস শুনে সব হেসেছিল। প্রশংসা করছিস নাকি অপমান? সাজ্জাদ হেসে বলল। আরে অপমান না, ঘন অপমান করছে। দারুণ ছিল কিন্তু। অতটাও না ভাইয়া। তাহসিন জিজ্ঞেস করলো। গান কি শেখো? না। তাহলে? নীতি চুপ থেকে মুচকি হাসলো। অনুভব তাকে গান শোনাতো। সেই সবের সাথে সুর মেলাতে মেলাতে অদ্ভুতভাবে হয়ে গেছে তার শেখাটা। ওদের দিকে তাকিয়ে বলল। গান ভালোবাসি, অনুভব করি, তাই আপনা আপনি এসে যায় সুর। নাহিয়ান কয়েক পলক নীতির দিকে তাকালো, পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিল। অদ্ভুতভাবে তার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, যেন কোনো দ্রুতগামী বুলেট ট্রেন। অদ্ভুত লাগছে আজকের দিনটা তার, বড়ই অদ্ভুত। হচ্ছেটা কি তার সাথে? নাহি। সাফিনের চিৎকারে লাফিয়ে উঠল নাহিয়ান। ঘুম তার পুরো হয়নি এখনো। কি হয়েছে? উড়িস না কেন, যাবি না? কোথায়? রীতিদের বাড়ি। আজও তোমার শ্বশুর বাড়ি, তুমি যাও। বলে আবার শুয়ে পড়তে বলেই সাফিন ওর হাত টেনে ধরে আটকে দিল। ভাইয়া ঘুমাতে দাও। আমার সোনা ভাই না তুই? দেখ, রীতির এত বোন যে ওদের মাঝে নিজেকে হাড্ডি লাগে। তার উপর ওর যে দুই ভাই আছে তাদের বাড়িতে পাওয়া যায় না। আমি একা কি করব? প্লিজ চল ভাই। আমি গিয়ে কি করব? দেখবি, ঘুরবি। তাছাড়া রীতির মা তো তোদেরকেও দুপুরের খাবারে দাওয়াত দিয়েছে। খেয়ে দে রাতে চলে আসিস।
রাতে বউ কাছে থাকবে, তখন আর সমস্যা হবে না। নাহিয়ান ভ্রু কুচকে বলল, আচ্ছা সুবিধাবাদী লোক তো তুমি। চল না ভাই, তাহলে দেখা গেল আমার কোনো শালিকা পটেও গেছে তোর উপর, তোর লাইনও ক্লিয়ার হবে, আমি সাহায্য করব। তোমার ওই মেন্টাল শালিকাদের দিয়ে আমার কাজ নেই। তাহলে ওদেরকেই তোর গলায় ঝুলিয়ে দেব, দেখিস। নাহিয়ান চোখ ছোট ছোট করে বলল, মানে? মানে হলো মাকে বুঝিয়ে সুঝিয়ে ওদের কাউকে তোর গলায় ঝুলিয়ে দেব। ওটা নীতিও হতে পারে। ব্ল্যাকমেল করছিস? সোনা ভাই না আমার, তুই প্লিজ। নাহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি, রেডি হতে তো দে। সাফিন চট করে নাহিয়ানের গালে চুমু দিয়ে বেরিয়ে গেল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়া কি হতে পারে তা বুঝতে সময় লাগলো নাহিয়ানের। বুঝতে পেরে গাল ঘষতে ঘষতে বলল, ছি। বাড়ি থেকে রওনা হয়েছে আরও 1 ঘন্টা আগে। 1.5 ঘন্টার রাস্তার মাঝে আধা ঘন্টা জ্যামে বসে আছে সবাই। সবাই বলতে নীতি, প্রীতি, বর্ষা, রীতি, সাফিন, নাহিয়ান আর সাজ্জাদ। মাইক্রো নিয়েছে যাওয়ার জন্য। নীতি এবার অনেক বিরক্ত। মাইক্রো থেকে নামার জন্য পদক্ষেপ নিতেই বর্ষা বলে উঠল,